আসসালামু আলাইকুম। প্রথম টি-20তে বাংলাদেশ অবশেষে জিতল জিম্বাবুয়ের সাথে, সেটা আবার ৮ উইকেটের একটা বড় ব্যবধানে। এই জয়ের পিছনে সবচেয়ে বড় অবদানটা কার? এই কথাটা জিজ্ঞেস করলে অনেকেই বলবে তানজিম সাকিব অথবা তাসকিন আহমেদ বা সাইফুদ্দিনের কথাই বলবে। তবে যে এই জয়ের পিছনে বৃষ্টি অনেক বড় একটা কারণ ছিল, সেটাকে আপনাকে বলতেই হবে। কেননা এই ম্যাচে যখন প্রথমে বৃষ্টি এসেছিল সে সময় কিন্তু বাংলাদেশ শুধুমাত্র ব্যাটিংয়ে নেমেছিল। প্রায় 12 নাকি 13 রানের মধ্যে বৃষ্টি প্রথমে নেমেছিল এবং বৃষ্টির পর যখন বাংলাদেশ আবার মাঠে নেমেছিল সেই সময়টাতে ছিল বাংলাদেশের 44 রান। এবং ওই সময় বাংলাদেশের সামনে একটা সমীকরণ দাঁড়িয়েছিল এমন যে বাংলাদেশ ওই সময় জিম্বাবুয়ে থেকে 2 রানে পিছিয়ে ছিল। ভাবতে পারেন, এটা দেখার পর তো অনেকেরই মাথা নষ্ট হয়ে যাওয়ারই কথা। কেননা জিম্বাবুয়ের ওই সময় কিন্তু উইকেট পড়ে গিয়েছিল 7টা এবং বাংলাদেশের এই সময় উইকেট পড়েছে মাত্র একটা। এমন সময় যে এমন সমীকরণ দাঁড়াবে এটা খেজনি বা ভেবেছিল, কিন্তু এগুলো দেখেও কিছুই করার নাই। কেননা আইসিসির এমন নিয়ম আছে যেগুলোর মধ্যে বৃষ্টি বাধা দেওয়ার নিয়মগুলো সবচেয়ে বড় আজব, আর এইটার মধ্যেই একটা পড়েছিল বাংলাদেশের এই ম্যাচটাতে। এখন যে ম্যাচগুলো বাংলাদেশ জয় পাবে, বিশেষ করে টি-20 ফরম্যাটে, এগুলো কিন্তু বিশ্বকাপ খেলার পথে বাংলাদেশকে অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে। হ্যাঁ, আপনি হয়তো বা বলতে পারেন যে জিম্বাবুয়ের মতো টিমের বিপক্ষে খেলা এটা আবার কিসের আত্মবিশ্বাস যোগাবে? ভাই, খেলা যে কোনো দলের সাথেই হোক, আত্মবিশ্বাসটা এটা অনেক বড় একটা জিনিস। এটা আপনি বড় দল কিংবা ছোট দল যার বিপক্ষে জিতেন না কেন, সেটা অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় কিন্তু আইসিসি ইভেন্টে গেলে। এখন আসুন, এই জয়টার পিছিয়ে বাংলাদেশি বোলার অথবা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় অবদানটা কার? এই কথাটা আসলে এক কথায় চলে আসবে যে তানজিমের আগে চলে আসবে। কিন্তু ভাই, আপনি তাসকিন আহমেদের বোলিংটাও একটু দেখবেন। কেননা বাংলাদেশ যখন প্রথমে 34 রানে তাদের মাত্র একটা উইকেট নিয়েছিল এবং তাদেরকে 34 রান থেকে 41-এ যাওয়ার আগেই কিন্তু আরও 6টা উইকেট তুলে নিয়েছিল মাঝখান দিয়ে। ভাবতে পারেন, মাত্র 5 রান দিয়ে উইকেট তুলে নিয়েছিল সে সময় 6টা। ওই সময় যেন ম্যাচের পুরোটাই টার্নিং পয়েন্ট বাংলাদেশের কথাই বলছিল। কারণ যখন আপনি টানা 5-6টা উইকেট পেয়ে যাবেন, সেটাও আবার কিছুক্ষণের মধ্যে 2-3 ওভারের মধ্যে এতগুলো উইকেট পেয়ে যাবেন এবং প্রতিপক্ষের ভালো ব্যাটারদেরকে আপনি একেবারে দর্শিয়ে দেবেন, সেই সময় তো ম্যাচ আপনার কথা বলবেই। কিন্তু এর পরের সময়টা একটু দেখেন যে প্রথমে এত ভালো বোলিং করছে বাংলাদেশ এবং এরপর যখন জিম্বাবুয়ের একেবারে শেষের দিকের ব্যাটসম্যানগুলো মাঠে আসলো, সেই সময় বাংলাদেশ কি বোলিংটাই করলো। মূল কথা হলো, সেই সময় বোলিং করেছে মূলত ওই সময় কয়েকটা ওভার টানা করানো হয়েছিল রিশাদ হোসেনকে। ওই সময় থেকেই কিন্তু রান বের করতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে। এছাড়াও মাহাদি হাসান প্রথম যে হারে ভালো করেছিল, শেষের ওভারটা থেকে কিন্তু কয়েকটা রান করে পড়েছিল। কিন্তু এই সব কিছুর পর যখন জিম্বাবুয়ে ম্যাচে ফিরছিল, ঠিক ওই সময় কিন্তু তাসকিন আহমেদকে বোলিং আনা হয়েছিল সম্ভবত ম্যাচের 19তম ওভারে, এবং সেই ওভারে তাসকিন আহমেদ প্রথম বলটাতে গিয়েছিলেন একটা বিশাল বড় সড়ে চক্কা। কিন্তু এর পরের 2টা বলে তাসকিন খুব ভালোভাবেই কামব্যাক করে, একটা দুর্দর্শ ইয়র্কার দিয়ে ওই ব্যাটসম্যানকে মারছাড়া করে। পরের 2-3টা বলের মধ্যেও তিনি করেছিলেন আরও একটা ইয়র্কার। বুঝতে পারছেন, ওই উইকেটটা না পেলে হয়তো বা জিম্বাবুয়ের রানটা আরও বেশি বেড়ে যেত। তাসকিন আহমেদ ওভারঅল বোলিং পারফরমেন্সটা এই ম্যাচে দেখলে প্রথম 3 ওভার বল করে মাত্র 5 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছিল এবং এরপর যখন 4 নম্বর ওভারে বোলিং করতে এসেছিল, ওই ওভারে একটা ছক্কা গিয়েছিল এবং একটু উইকেটও নিয়েছিল। সব কিছু মিলে শেষ মুহূর্তে তার সমীকরণটা দাঁড়িয়েছিল 4 ওভার থেকে 14 রান এবং নামের পাশে 3টা উইকেট। বুঝতেই পারছেন কী ধরনের আগ্রাসন বোলিং করেছিলেন তাসকিন আহমেদ। এই তালিকা থেকে বাদ যাবে না সাইফুদ্দিন কিংবা মাহাদি হাসানও। এই 3 জনই যে এই ম্যাচে দারুণ বোলিং করেছে। তবে বাংলাদেশি বোলারদের মধ্যে এই 3 জনের দিন আজকে ভালো গেলেও একেবারেই ভালো যায়নি শরীফুল ইসলাম এবং রিশাদ হোসেনের দিনটা। রিশাদ হোসেন খরচ করেছেন 4 ওভার থেকে 37 রান, কোনো উইকেটের দেখা নেই। অপরদিকে শরীফুল ইসলামেরও ঠিক একই অবস্থা। এরপর আসুন বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে। ব্যাটিংয়ে নেমে কিন্তু বাংলাদেশ প্রথম দিকে ঢুকছিল। মাত্র 1 রান করে যখন লিটন দাস বিদায় নিয়েছিল, সেই সময়টাতে জন্য বাংলাদেশ বড় একটা চাপেই পড়ে গিয়েছিল। লিটন দাস সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে খুবই বাজে ব্যাটিং করছে। শুধু বাজে বললেই চলবে না, গত 5-6টা ইনিংস যদি তার আপনি দেখেন তাহলে দেখতে পারবেন ওইখানে তার ভালো কোনো স্কোরই নাই। সবগুলো ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু লিটন দাস এই ম্যাচে খারাপ করলেও তার পার্টনার হিসেবে ম্যাচে আসা তানিফ ছিলেন এই ম্যাচে একেবারেই দুর্দান্ত।
এই ম্যাচে তার স্ট্রাইক রেটটা আপনি দেখেন প্রায় 140-এর উপরে ছিল তার স্ট্রাইক রেট। 47 বলতে খেলেছেন 67 রানের একটা ইনিংস, এক কথায় দেখার মতো একটা ইনিংস। তবে সব কিছু ছাড়িয়ে তার ব্যাটিংয়ে একটা আলাদা মাত্রা আছে, সেটা হলো তিনি যে কোনো বোলারকে যে কোনো সময় বাউন্ডারি মারতে পারেন নির্দ্বিধায়। সেটা আপনি 2023 ওয়ানডে বিশ্বকাপটাই দেখুন, যখন তিনি ব্যাট করছিলেন যে কোনো বোলারদের বিপক্ষে তিনি যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ ছিলেন আগ্রাসী মনোভাব নিয়ে। আজকেও তার প্রমাণটা দিয়ে গেলেন। এমন একটি প্রপার টি-20তে একটা ওপেনার চাই যে কিনা যে কোনো মুহূর্তে যে কোনো বোলারকে মারতে দ্বিধাবোধ করবে না, একেবারেই যাকে বলা হয় দৌর্বহীন ক্রিকেট। এরপর আপনি এই ম্যাচে বলতে পারেন নাজমুল শান্তর কথা। যদিও নাজমুল শান্ত যতক্ষণ মাঠে ছিলেন পুরোটা সময় স্ট্রাগল করে গিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে যখন তাওহিদ হৃদয় মাঠে এসেছিল সে সময় কিন্তু বাংলাদেশ পুরোপুরি ম্যাচটাকে নিজেদের খেলেছেন মাত্র 18টি বল, রান করেছেন 33, স্ট্রাইক রেটটাও 140-এর উপরে। ভাবতেই পারছেন এই তাওহিদ হৃদয়কে দিয়ে বাংলাদেশের কিছু আশা করা যায়। তাওহিদ হৃদয়কে মিডল অর্ডারে একেবারেই মুশফিকুর রহিমের রিপ্লেসমেন্ট বলাই যায়।